2 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে কলেজের অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে দেখে অবাক হলাম আমি। কোনো কথা না বলে শুধু তাকিয়ে দেখেছি সামনের গাড়ি থেকে নেমে আসা মানুষটাকে। এই লোকের সাথে বিয়ে হয়েছিল 2 বছর আগে আমার। বিয়ে বললে ভুল হবে, শুধু কবুল বলা হয়েছিল 3 বার, কারণ সংসার করার আগে উনি আমাকে বাবার বাড়ি রেখে চলে এসেছিলেন আর কখনো যাননি সেখানে। কলেজের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরীকে। উনি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। সবাই হাততালি দিয়ে ওনাকে বরণ করে নেয়। ভার্সিটির প্রধান টিচার হারুনুর রশিদ বিনয়ের সাথে বলেন, আসুন মন্ত্রী সাহেব, কলেজের ভেতরে আসুন। আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়ে সবাই খুশি আমরা। আপনি এসেছেন কলেজে, এটাই কলেজের সবার সৌভাগ্যের বিষয়। মেহরাব হারুন রশিদ স্যারের সাথে হাত ধরে তার বিনয় গ্রহণ করেন। তার সাথে আরো অনেক লোকজন। মন্ত্রী বলে কথা, দলের লোক থাকবে তার সাথে, আর রাজনীতিতে ওনার ভালো পাওয়া রয়েছে। মেহরাব বলে, আপনি কলেজ থেকে আমাকে আমন্ত্রণ করেছেন, না এসে কি থাকতে পারি? আর এই কলেজে পড়াশোনা করে এত বড় হয়েছি, তাই কলেজের অনুষ্ঠানে আসবো না তা তো হতে পারে না স্যার। হারুন রশিদ মেহরাবের এই কথা শুনে একটা হাসি দেয়। মন্ত্রী হয়ে যাওয়ার পরও ওর কি সুন্দর ব্যবহার, কোনো অহংকার নাই, কথার মধ্যে ছাত্র হিসেবে যতটুকু সম্মান শিক্ষককে দেওয়া দরকার তাই দিয়েছে। হারুন রশিদ বলে, মেহরাব তুমি এই কলেজের অনুষ্ঠানে অবশ্যই আসবে। সত্যি আজকে তোমার এই সাফল্য দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি। এসো, কলেজের ভেতরে এসো। মেহরাব স্যারের কথা শুনে কলেজের ভেতরে ঢুকে আসে, কিন্তু সে কি জানে তাকে দেখে একজনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রীতি এই কলেজের অনার্সের প্রথম ইয়ারের ছাত্রী। আজকে কলেজের অনুষ্ঠানের সব আয়োজনের সাজগোজের দায়িত্ব ওর। স্যার বলেছে রীতি সব দায়িত্ব নেবে, তাছাড়া অতিথি হিসাবে মন্ত্রী আসবে। কিন্তু যখন গাড়ি থেকে নামতে মেহরাবকে দেখে তখন অবাক হয়। মেহরাব গাড়ি থেকে নামলে সবাই মন্ত্রী এসেছে বলতে থাকে, কিন্তু রীতি হাততালি দেবে কি? সে তো সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছে, কারণ বিয়ের আগে পাত্র হিসেবে যার ছবি দেখেছিল উনি সেই মেহরাব। বিয়ের আসরে যার জন্য কবুল বলেছে সেই মানুষটা তার সামনে অজানা হয়ে দাঁড়িয়ে আছে। রীতির 2 বছর আগের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে পড়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যদিকে সিমি রীতির বন্ধু, সে ওকে খুঁজছে। হঠাৎ গেটের কাছে রীতিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি রে রীতি, এরকম পাথরের মতো দাঁড়িয়ে এখানে কি করছিস? মন্ত্রীকে দেখে কি চোখের পলক পড়ছে না তোর নাকি? অবশ্য আমাদের মন্ত্রী মেহরাব চৌধুরী যা দেখতে, এরকম সুদর্শন ছেলে জীবনে দেখি নাই আমি। কি দেখতে মেহরাব চৌধুরী! শুনেছি উনি নাকি এই কলেজ থেকে পড়াশোনা করেছে, তবে এখনো অবিবাহিত, চাইলে প্রেম করতে পারো। সিমির প্রতিটা কথা রীতির কানে যায়, তবে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। সত্যি মেহরাব চৌধুরীকে দেখে চোখের পলক পড়ছে না তার, কিন্তু উনি অবিবাহিত কথাটা শুনে এত কষ্টের মধ্যেও হাসি পায় রীতির। সত্যি কি ওনার 2 বছর আগের বিয়ের কথা মনে নাই? রীতি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবার সামনে কত ভালো লোক, কিন্তু আসলে একটা জঘন্য লোক। সত্যিটা লুকিয়ে নাটক করতে উনি খুব ভালো করে জানেন। খুব ভালো অভিনেতা উনি, তবে কারো জীবন নষ্ট করে দিয়ে। রীতির কোনো কথাই সিমির মাথায় ঢোকে না যেন। কে বলেছে মেহরাব চৌধুরী ভালো লোক না? সবাই তাকে কত ভালো জানে, তাই কারো জীবন নষ্ট করবে উনি? সেটা হতেই পারে না। সিমি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী যথেষ্ট ভালো মানুষ, উনি অনেক ভালো নেতা, সেটা সবাই জানে। তাই পুরো শহরে ওনাকে বিপুল ভোটে পাশ করিয়েছে, তাই উনি অভিনয় করতে কেন যাবেন? আর ওনার মতো ভালো লোক কারো জীবন নষ্ট করতে পারে না। তোমার কোথাও ভুল হচ্ছে রীতি। সিমির কথা শুনে রীতি একটা হাসি দেয়। মেহরাব চৌধুরী কত ভালো মানুষ সেটা ও জানে। যে লোক বিয়ের আসর থেকে নিজের বউকে ফেলে রেখে চলে আসতে পারে কারণ সে অসুন্দর ছিল, সেই লোক ভালো মানুষ কি করে হতে পারে? উনি শুধু মানুষের চেহারা দিয়ে তাকে বিচার করেন, মন দিয়ে না। রীতি বলে, সিমি তুমি অনুষ্ঠানের সব জিনিসের আয়োজন করো, আমার মাথাটা ব্যথা করছে, একটু শান্তি দরকার। রীতি কথাটা বলে চলে যায়। সিমি কি আয়োজন করবে সব আগে থেকে করা, কিন্তু রীতির ওপর অনেক দায়িত্ব রয়েছে। অতিথিদের আপ্যায়ন করা, মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা সহ ওকে সব করতে হবে। সিমি এসব করতে পারবে না। রীতি একটু দূরে গিয়ে শুধু তাকিয়ে রয়েছে স্টেজে বসে থাকা একটা মানুষের দিকে। রীতি মনে মনে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবাই আপনাকে অনেক ভালো মনে করে, কিন্তু আপনি যা করেছেন আমার সাথে তার জন্য কখনো আপনাকে মাফ করব না। শুধুমাত্র আপনার সেই দিনের ভুলের জন্য আমার জীবনের আনন্দ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সমাজের কাছে ছোট হয়ে গেছে, কারো সাথে মুখ তুলে কথা বলতে পারে নাই তারা। নিজেদের বাড়ি ছেড়ে এই অজানা শহরে থাকতে হচ্ছে। রীতি কথাগুলো মনে মনে বলছে আর মেহরাবের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেহরাবের এইসব বিষয়ে কোনো খেয়ালই নাই। সে স্টেজে উঠে সবার সাথে কথা বলছে। বিশেষ অতিথি হিসাবে আরো অনেক নেতা এসেছেন, তাদের সাথে কথা বলছে। আর বিয়ের আসরের ঘটে যাওয়া সেই ঘটনা তার মনে নাই, তাই 2 বছর আগে করা অন্যায় নিয়ে তার কোনো গিল্টি ফিলও নাই। তবে হারুন রশিদ রীতিকে খোঁজে, কারণ অতিথি চলে এসেছে, এখন সবাইকে বরণ করতে হবে আর মেহরাবকে ফুলের মালা পরিয়ে দেবে রীতি। হারুন রশিদ সিমিকে বলে, সিমি রীতি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। পুরো অনুষ্ঠানের দায়িত্ব ওর। স্যার রীতির মাথা ব্যথা করছে, তাই ও একটু দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলেছে বিরক্ত না করতে, সবকিছু আমাকে সামলে নিতে বলেছে। ও তাহলে কি করে হবে? রীতির মাথা ব্যথা করছে বুঝতে পারছি, কিন্তু অনুষ্ঠান শুরু করার জন্য তো রবীন্দ্রসঙ্গীত রীতিকে গাইতে হবে। ও ছাড়া তো কেউ এত সুন্দর করে গান গাইতে পারে না। তুমি একটা কাজ করো, ওকে বলো শুধু গান শুনিয়ে চলে যাবে। রীতিকে ডাক দাও।
সিমি কি করবে বুঝতে পারছে না, তাই রীতির কাছে যায়। সিমিকে আসতে দেখে রীতি চোখের পানি মুছে ফেলে। সিমি বলে, রীতি, তোমাকে হারুন স্যার যেতে বলেছে। তোমার মাথা ব্যথা করছে জানি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত তুমি ছাড়া তো এত সুন্দর করে কেউ গাইতে পারবে না, তাই স্যার আদেশ করেছে তোমাকে স্টেজে যেতে। রীতি কি করবে, আর কোনো উপায় না পেয়ে স্যার যখন বলেছে তখন তো যেতেই হবে। রীতি নিজের চোখ সাথে সাথে সরিয়ে ফেলে, তারপর গেট দিয়ে বের হয়ে যায়। মেহরাব রীতির যাওয়া দেখে। কি ব্যাপার, মেয়েটা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন? এখনো অনুষ্ঠান তো শেষ হয় নাই। মেহরাব কি করবে, কোনো কথা না বলে বসে থাকে। তবে মনের মধ্যে শুধু ওই মেয়েটার ছবি ভাসছে। কি মুগ্ধ করার মতো মেয়েটা। রীতি ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সময় প্রায় রাত 6টা। চারদিক মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রীতি আজান শুনে মাথায় কাপড় দেয়। রাতের অন্ধকার আজকে ভীষণ ভালো লাগছে। তার কাছে মনে হচ্ছে নিজের জীবনের সাথে অনেক মিল রয়েছে এই রাতের। রীতি মনে মনে বলতে থাকে, মেহরাব চৌধুরী, আপনি কেন করলেন আমার সাথে এরকম? সেদিন কেন ছেড়ে চলে গেলেন আমাকে? যদি আপনার আমাকে পছন্দই না ছিল, তাহলে কেন কবুল বললেন আমার জন্য? কেন এই মনের মধ্যে এক বিন্দু ভালোবাসার ঝড় তুলে হারিয়ে গেলেন? আজকে আপনি কত কাছে ছিলেন আমার, তবুও ইচ্ছে করে অপরিচিত সাজা নাটক করলেন। রীতির পুরো মন জুড়ে মেহরাব রয়েছে। 2 বছর পরও মেহরাবকে ভুলতে পারেনি সে। কি করে ভুলে যাবে? যার জন্য লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছিল, যার জন্য কবুল বলেছিল, তাকে কি করে ভুলে যাওয়া যায়? বিয়ের আগে রীতির বাবা একটা ছবি দিয়েছিল তাকে, মেহরাবকে দেখার জন্য। সেই ছবি দেখে প্রথমবার কোনো পুরুষকে নিজের মনে জায়গা দিয়েছিল সে। রীতি শুধু চোখের পানি দিয়ে নিজের অতীতের ঘটনাকে ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে। অনুষ্ঠানে মেহরাব সহ বাকি অনেক নেতারা বক্তব্য দেয়। এরপর অনুষ্ঠান শেষ হলে হারুন স্যারের সাথে কথা হয়। তবে রীতির বিষয়ে জানতে চায় মেহরাব। সেজন্য জিজ্ঞেস করে, আচ্ছা হারুন স্যার, একটু আগে অনুষ্ঠানে একটা মেয়ে গান করলো, সেই মেয়েটা কোথায়? আসলে খুব চমৎকার গলা ছিল, তাই জিজ্ঞেস করলাম আর কি। ও রীতি, ওর মাথাটা ব্যথা করছে তো তাই চলে গেছে। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, ওর বাবা ফোন করেছিল। ও তাই? তবে সত্যি মেয়েটার গানের গলা খুব ভালো। আমি মনে করেছি যদি দেখতে পাই তাহলে প্রশংসা করব, কিন্তু চলে গেছে যখন, তাহলে আর কি করার। ওকে স্যার, তাহলে আমি আসি, বাসায় পৌঁছাতে হবে আমার। ওকে মেহরাব, তোমাকে অনুষ্ঠানে পেয়ে কলেজের সবাই অনেক খুশি হয়েছে। মেহরাব হারুন রশিদ স্যারের সাথে কথা বলে গাড়িতে উঠে পড়ে। তবে মেয়েটার নাম তার মাথায় ঘুরতে থাকে, রীতি। কেন যেন এই নামটা পরিচিত লাগে, মনে হচ্ছে আরও শুনেছে। কোথায় শুনেছে মনে করতে পারছে না। মেহরাব নিজের ফোন বের করে দেখতে থাকে। সেখানে হারুন স্যার কলেজের অনুষ্ঠানের ভিডিও আপলোড দিয়েছে, যে ভিডিওতে রীতি গান করছিল। মেহরাব ভিডিও দেখে। মেহরাবের চোখ শুধু সেই মেয়েটার দিকে রয়েছে। মেহরাব বলে, কি আছে এই রীতি নামের মেয়েটার মধ্যে? কেন শতবার এই মেয়েকে দেখতে ইচ্ছা করছে আমার। জীবনে এর চেয়ে সুন্দরী মেয়ে দেখেছি, তবে এই মেয়ের মধ্যে একটা জাদু রয়েছে, যার কারণে মেহরাব চৌধুরী ওর মায়া পড়ে গেছে। রীতি রিক্সা করে বাড়ি পৌঁছে যায়। বাড়ির দরজার কলিং বেল বাজায়। ওর আপু ইতি দরজা খুলে দেয়। ইতিকে দেখে রীতির মুখে হাসি ফুটে ওঠে, আর বলে ওঠে, ইতি আপু তুমি কখন এসেছো? আর ইনান কোথায়? তুমি আসবে সেটা আগে বলো নাই কেন? দুলাভাই কোথায়? তোকে জানিয়ে কি করে আসবো? তোর দুলাভাই বিজনেসের কাজে বাইরে গেছে। ইনান আর আমি একা বাসায় বোর হচ্ছিলাম, সেজন্য চলে আসছি। ইনান আব্বুর কাছে রয়েছে, নানা নাতি মিলে মজার মজার কথা বলছে। তোমাকে দেখে অনেক খুশি হয়েছে আপি, তবে দুলাভাই থাকলে অনেক মজা হতো। আচ্ছা আমি যাই, আগে ইনানের সাথে দেখা করে আসি। রীতি গিয়ে ইনানের সাথে দেখা করে। ওরা একসাথে মজা করতে থাকে। রীতির বাবা জামশেদ খান শুধু তাকিয়ে নিজের মেয়ের হাসি মাখা মুখটা দেখছে। জামশেদ খানকে রীতির দিকে এরকম করে তাকিয়ে থাকতে দেখে রূপা বেগম বলে, এরকম করে তাকে কি দেখছো রীতিকে? কি সুন্দর লাগছে মেয়েটাকে এরকম হাসি খুশি মুখে। সত্যি অনেক দিন পর এত খুশি হতে দেখলাম রীতিকে। ঠিকই বলেছ। রীতি আগে কত হাসি খুশি থাকা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে 2 বছর আগের সেই ঘটনায় মেয়েটার মুখের হাসি কেড়ে নেয়। সমাজের মানুষের কথায় মেয়েটা একদম পাল্টে যায়। কেন যে এরকম হলো আমার মেয়েটার সাথে? রূপা, যা হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে। আমি মনে করেছিলাম মুরাদের ছেলের সাথে রীতির বিয়ে হলেও খুশিতে থাকবে, তবে ওর ছেলে বিয়ের দিন এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই। তবে মুরাদ ভাই ইচ্ছে করে কিন্তু এরকম করে নাই। তুমি কেন ওনার উপর রেগে রয়েছো? সেদিনের পর থেকে এই 2 বছরে একটা বারও ওনার সাথে কথা বলনি। যার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবো? এটা আমার দ্বারা সম্ভব না। রীতি ইনানের সাথে অনেক মজা করলো, পরে নিজের রুমে চলে আসে আর ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। মেহরাব নিজের বাড়িতে পৌঁছে যায়। অনেক সময় ধরে অনুষ্ঠান হয়েছে, তাই শরীরটা টায়ার্ড হয়ে গেছে, রেস্টের দরকার। মেহরাব যখন ড্রয়িং রুমে আসে তখন দেখে মুরাদ চৌধুরী সোফায় বসে আছে। মেহরাব বলে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে তুমি মেহরাব? তোমার রাজনীতির কাজ এত তাড়াতাড়ি শেষ? আফটার অল তুমি এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরী। মেহরাব বুঝতে পারে তার আব্বু কথাটা তাকে খোঁচা দেওয়ার জন্যই বলেছে। গত 2 বছর ধরে এরকম কথা শুনে তার অভ্যাস হয়ে গেছে। মেহরাব বলে, আসলে আব্বু আজকে কলেজে একটা অনুষ্ঠান ছিল, তাই সেখানে উপস্থিত থাকতে হয়েছে। অনেক সময় ধরে অনুষ্ঠান ছিল তো, তাই টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নিতে বাসায় এসেছি।
ও অনুষ্ঠান করেছিলে? আমিও না ভুলে যাই তুমি এই শহরের মন্ত্রী, তোমাকে ছাড়া কি আর কোনো অনুষ্ঠান হতে পারে? যাও নিজের রুমে যাও, রেস্ট করো, আবার সকালে শহর উদ্ধার করতে বের হতে হবে। এছাড়া তোমাকে দিয়ে আর কি হবে বলো? তোমার কাছে রাজনীতি সব, পরিবারের মান সম্মান আগেই শেষ করে ফেলেছো তুমি। মেহরাব তার আব্বুর দিকে তাকিয়ে থাকে। মুরাদ চৌধুরী যতটা তিক্ততা নিয়ে এই কথাটা বলেছে, তার চেয়ে বেশি তিক্ততা তার মনে হচ্ছে মেহরাবের জন্য। মেহরাব মাথা নিচু করে চলে যায় নিজের রুমে। মেহরাবের আওয়াজ শুনে তার মা ছুটে আসে আর বলে, মেহরাবের গলা শুনলাম, মনে হলো মেহরাব চলে এসেছে। চলে এসেছে। আজকে কলেজের অনুষ্ঠান ছিল, সেটাই উনি বিশেষ অতিথি ছিলেন, এই শহরের মন্ত্রী বলে কথা। যাও এখন দেখো তোমার মন্ত্রী ছেলের কি দরকার। মুরাদ চৌধুরীর গলা শুনে তানিশা বেগম কোনো কথা না বলে সে চুপচাপ সিঁড়ি বেয়ে মেহরাবের ঘরে চলে যায়। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হয়ে কাপড় পরিবর্তন করে সোফায় বসে থাকে। মেহরাব ফোনে ভিডিও থেকে রীতির কিছু ছবি তুলে রাখে আর সেই সব মনোযোগ দিয়ে দেখতে থাকে। তানিশা বেগম তার ছেলের রুমে ঢুকে এরকম হাসি মুখ নিয়ে ছবি দেখা দেখে অবাক হয়, কারণ তার ছেলে এত মনোযোগ সহকারে কখনো ফোন দেখে না, তাহলে এখন দেখছে কেন? তানিশা বেগম কিছু বিষয় বুঝতে পারে। সে দরজায় টোকা দিয়ে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনার রুমে কি আসতে পারি আমি? মেহরাব মায়ের কণ্ঠ শুনে ফোন থেকে মাথা তুলে মাকে দেখে। মন্ত্রী কথাটা শুনে একটা হাসি দেয় আর বলে, আম্মু তুমিও না আব্বুর মতো হয়ে গেছো, আর তোমার আমার রুমে আসতে কি অনুমতির দরকার আছে? ভেতরে আসো। তানিশা বেগম খুশি মনে মেহরাবের রুমে ঢুকে যায়। তারপর বলে, কি করব, তোমার বাবা যেভাবে রাগি চোখে বলেছে তোমার খেয়াল রাখতে, তাই বলছি। আর মেহরাবের রুমে আসতে এখন মনে হয় আমার অনুমতি লাগবে, কারণ ছেলের এই ফোন দেখে হাসির পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সত্যি করে বলো তো, মেহরাব মেয়েটাকে? মেহরাব বেশ বুঝতে পারে তার আম্মু বিষয়টা ধরতে পেরেছে, কিন্তু এখন সে রীতির বিষয়ে তার আম্মুকে কিছু জানাতে চায় না, কারণ রীতির পরিচয় জানে না, শুধু জানে নাম। যদি এখন আম্মুকে কিছু বলে তাহলে ওর আম্মু অতিরিক্ত আশা করে বসে থাকবে। মেহরাব বলে, আম্মু তুমিও না কি ভেবে বসে আছো? কোন মেয়ে হবে ফোনে? ফোনে একটা ফানি ভিডিও দেখছিলাম, সেইটাই খুব হাসির ছিল। আর মেহরাব চৌধুরীর পছন্দ হবে এরকম মেয়ে খুঁজে পাওয়া অসম্ভব। মেহরাবের কথা শুনে ওর আম্মু হাসি দেয়। নিজের ছেলেকে সে ভালো করে জানে, কোনটা ফানি ভিডিও আর কোনটা মেয়ের ভিডিও সেটাও উনি জানে। তবে যখন মেয়েরাব বলতে চাইছে না, তখন ওকে আর জোর করে লাভ নেই। তানিশা বেগম বলে, মেহরাব তোমাকে খুব ভালো করে জানি আমি, ভুলে যেও না তুমি আমার ছেলে। আর এই পৃথিবীতে কাউকে না কাউকে তো মেহরাব চৌধুরীর জন্য তৈরি করে রেখেছে আল্লাহ। সে সঠিক সময় হলে নিশ্চয়ই তোমার জীবনে আসবে, শুধু সঠিক মানুষকে হাজার মানুষের ভিড়ে চিনে নিতে হবে। মায়ের কথা শুনে মেহরাবের চোখের সামনে রীতির ছবি ফুটে ওঠে, কারণ তার জীবনে কে আসবে সে জানে না, তবে রীতির মতো কেউ যেন হয়, যার চোখের মায়ায় মেহরাব শতবার জড়িয়ে যাবে, যার শরীরের উষ্ণ ছোঁয়ায় সকল অবসাদ চলে যাবে। মেহরাব হেসে বলে, বাহ আম্মু, তুমি তো একদম কবি হয়ে যাচ্ছ। তুমি যেমন সুন্দর করে কথা বলো, আব্বুকে একটু শিখিয়ে দিতে পারো না? কিরকম রাগী আর গম্ভীর গলায় থাকে সব সময়। জানি না তুমি এত বছর কি করে ওনার সাথে সংসার করেছো। কি করে সংসার করেছি সেটা আমি জানি, কিন্তু মেহরাব 2 বছর আগেও তোমার আব্বু একজন হাসি খুশি মানুষ ছিল, তোমাকে কতটা আদর করত, কিন্তু শুধু তোমার করা একটা ভুলে সব নষ্ট করে দিল। সেদিন যদি তুমি নিজের রাজনীতির কেরিয়ারের কথা না ভেবে পরিবারের কথা চিন্তা করতে, তাহলে হয়তো সত্যি তোমার আব্বু খুব খুশি থাকতো। মেহরাব মায়ের কষ্টের কারণটা বুঝতে পারে, তবে 2 বছর আগের করা তার ভুলটা তার আব্বুর থেকে তাকে এতটা দূরে সরিয়ে নিয়ে আসবে সে ভাবতেও পারেনি। মেহরাব শুধু চেয়েছিল রাজনীতি করতে, সেজন্য বিয়ের আসর থেকে কবুল বলে চলে আসে, কারণ পার্টির নিয়ম অনুসারে শুধুমাত্র অবিবাহিত ছেলেরাই ছাত্রনেতা হওয়ার নমিনেশন পাবে। কিন্তু আব্বু তার কথাটা না বুঝে বিয়ে ঠিক করে, যার জন্য তাকে চলে আসতে হয়েছে। 2 বছর আগের ঘটনার জন্য তার আব্বু অনেক কষ্ট পায়, মনে মনে নিজের বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল, তাই এরপর তার বন্ধু কথা বলা বন্ধ করে দেয়। সেই দিনের পর থেকে তার আব্বু ভালো করে কথা বলে না তার সাথে, এমনকি তার চেহারা অবধি দেখতে চায় না। আম্মু কি করব বলো, সেদিন আব্বু এত কষ্ট পাবে সেটা আমি বুঝতে পারিনি। অনেক চেষ্টা করেছি আব্বুর সাথে সম্পর্ক ঠিক করতে, কিন্তু আব্বু সব সময় আমাকে এড়িয়ে চলেছে। তানিশা বেগম নিজের ছেলের মাথায় হাত দেয় আর বলে, মেহরাব, মানুষের মন হলো একটা সাদা কাগজের মতো, একবার যদি সেখানে দাগ লেগে যায় তাহলে এত সহজে মোছা যায় না। তোমার আব্বুর অনেক কাছের বন্ধু ছিল উনি, কিন্তু তোমার ভুলের জন্য উনি কথা বলা বন্ধ করে দেয়। আর তোমার আব্বু তোমাকে অনেক বিশ্বাস করত, তুমি এরকম কিছু করতে পারবে উনি আশা করেনি বাবা, তাই খুব কষ্ট পেয়েছে। আমি জানি আম্মু, তবে আব্বুর এই ব্যবহার আমাকে খুব কষ্ট দেয়। এখন আর কি করার আছে মেহরাব, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য, নিশ্চয়ই অনেক খিদে লেগেছে। সে কখনো অনুষ্ঠানে গিয়েছো? মেহরাব মায়ের কথা শোনে, তবে তার সত্যি আব্বুর জন্য খুব খারাপ লাগে। রীতি নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে যায়, এরপর বিছানায় বসে বসে ফোন দেখতে থাকে। হারুন রশিদ স্যারের ভিডিও সে দেখে, কি সুন্দর গান করেছে সে, আর পেছনে মেহরাব বসে রয়েছে। রীতির ছবিটা দেখে মনে মনে ভাবতে থাকে, কি অবাক করা বিষয় না? মেহরাব, আপনি আমার সামনে দাঁড়িয়েছিলেন, আপনার নিঃশ্বাস আমার শরীরে পড়েছিল, কিন্তু একবারও আমি বলতে পারিনি আমি আপনার।
নিজের স্বামীকে জড়িয়ে ধরা তো দূরের কথা, একটু ছোঁয়া পাওয়ার অধিকারও আমার কপালে নেই। কেন 2টা বছর পরও আপনার প্রতি দুর্বলতা কমাতে পারিনি। রীতির কথার মধ্যে ওর বাবা খাবারের জন্য ডাকতে থাকে। রীতি মোবাইল রেখে চলে যায় খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে, পরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে পড়ে রীতি। সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠে। রীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর আম্মুর কাছে যায়। সেখানে ইতি রান্না করতে থাকে। রীতি বলে, আপু আজকে আমাকে খুব তাড়াতাড়ি কলেজে যেতে হবে, একটা ক্লাস রয়েছে সেটা করতে হবে। আর দুলাভাই কবে আসবে? আরে তো দুলাভাই চলে আসবে খুব তাড়াতাড়ি। রীতির কথা শুনে ওর মায়ের কালকে বলা ওর বাবার কথা মনে পড়ে। রীতির মা বলে, রীতি আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসবে, কাজ রয়েছে। রীতি একটু অবাক হয়, কি এমন কাজ রয়েছে যার জন্য আম্মু আমাকে তাড়াতাড়ি আসতে বলল? বাড়িতে সব কাজ ইতি আর আম্মু মিলে করতে পারে। রীতি বলে, আম্মু কি কাজ রয়েছে আজকে যার জন্য কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসতে বলছো? আজকে তোমার আব্বুর কিছু বন্ধু আসবে, ওনারা তোমাকে দেখতে চায়, তাই তাড়াতাড়ি চলে আসতে বলছি। রীতি তেমন একটা কথা বাড়ায় না, শুধু হু বলে চলে যায়। আজকে কলেজ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু পরে হারুন রশিদ স্যার খোলা দেয়। আর রীতির আজকে প্রাইভেট আছে, তাই যেতেই হবে। রীতি কলেজে পৌঁছে যায়, কিন্তু এখনও কলেজ শুরু হয়নি, তাই বাইরে দাঁড়িয়ে বটতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তখন হারুন রশিদ স্যার ওকে ডাক দেয়, রীতি দেখে যাও একটু। রীতি কারো ডাক শুনে পেছনে ফিরে দেখে হারুন রশিদ স্যার ডাকছে। রীতি তাড়াতাড়ি স্যারের কাছে যায়। রীতি বলে, স্যার কিছু বলবেন? কালকে তুমি কত সুন্দর গান করলে, সবার মন জয় করেছো জানো। মন্ত্রী মেহরাব চৌধুরী নিজে তোমার বিষয়ে জানতে চেয়েছে, তোমাকে ধন্যবাদ জানাতে চায় সে। রীতির প্রথমে একটু ভয় লেগেছিল, হারুন রশিদ স্যার ওকে কেন ডেকেছে, কালকেও চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়েছে কিনা সেটার ব্যাপারে কি ডেকেছে। তবে হারুন স্যারের মুখে প্রশংসা শুনে খুশি হয়, কিন্তু মেহরাবের নাম শুনে ওর মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়। তবে মেহরাব রীতির কথা জানতে চেয়েছে কেন, ও কি রীতিকে চিনতে পেরেছে? রীতি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, স্যার মন্ত্রী মেহরাব চৌধুরী আমার কথা কি জিজ্ঞাসা করেছে? সে কি নাম জানে নাকি অন্য কিছু জিজ্ঞাসা করেছে? না, অন্য কিছু জিজ্ঞাসা করে নাই, শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছে আর বলেছে তুমি ভালো গান করো। আচ্ছা রীতি, তুমি থাকো, ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে যেতে হবে। হারুন রশিদ স্যার চলে গেছে, কিন্তু রীতি এখনও নিজের ভাবনার জগতে বিভোর হয়ে রয়েছে। মেহরাব রীতির কথা কেন জিজ্ঞাসা করলো? শুধু কি ভালো গান করেছে বলে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? মেহরাবের কি সব কথা মনে আছে? ওর কি বিয়ের ঘটনা মনে পড়েছে? মেহরাব কি রীতিকে মনে করতে পারছে না, নাকি ইচ্ছা করে মনে নাই? রীতি বলে, মেহরাব সত্যি কি আমি আপনার কাছে অপরিচিত, নাকি আপনি ইচ্ছে করে নাটক করছেন? মেহরাব চৌধুরী আপনাকে বুঝতে গেলে রীতির মাথা খারাপ হয়ে যাবে, যদিও বোঝার সুযোগ এখনও দেন নাই আপনি। রীতির ভাবনার মাঝে সিমি ওকে ধাক্কা দেয়। সেই কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন ভেবেই যাচ্ছে। অন্যদিকে ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ঢুকে পড়েছে, সেদিকে কোনো খেয়ালই নাই ওর। সিমি বলে, রীতি কি হলো তোর? চল, ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ক্লাসে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চল, সময় নষ্ট করা যাবে না। সিমির কথায় রীতি তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে, পরে তাড়াতাড়ি করে ক্লাসে চলে যায়। অন্য সময় রীতির মনোযোগ ক্লাসে থাকে। সাধারণত সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আজকে তার সব ভাবনা শুধু মেহরাবকে নিয়ে, তাই ক্লাসে ঠিকমতো মনোযোগ দিতে পারে না। 2টা ক্লাস থেকে চলে যায় ভার্সিটি থেকে, আর ওর আম্মু বলেছে তাড়াতাড়ি চলে আসতে, তাই করেছে। দুপুরের কাঠফাটা রোদে রীতি হেঁটে যাচ্ছে। এই সময় রাস্তায় গাড়ির পরিমাণ খুব কম থাকে, আর রীতির ইচ্ছা করছে না গাড়ি দিয়ে কোনো জায়গায় যেতে। নিজের মনে অনুভূতিকে প্রকৃতির সাথে শেয়ার করতে ভালো লাগছে তার। তবে দুপুরে কিছু বখাটে ছেলেরা চায়ের দোকানে বসে বসে চা খেতে থাকে। সামনে দিয়ে রীতিকে হেঁটে যেতে দেখে। তারা দোকান থেকে বলে ওঠে, আরে সুন্দরী, এই দুপুরে কোথায় যাও শুনি? আমাদেরও সাথে নিয়ে যাও সুন্দরী। তোমার নাম কি সুন্দরী? রীতির বিরক্ত লাগছে বিষয়টা, কিন্তু সে কোনো কথা বলে না। এদের সাথে কথা বলতে গেলে নিজেই ঝামেলা জড়িয়ে পড়বে। রীতি হেঁটে যেতে থাকে, তবে ছেলেরা নিজেদের বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর রীতির পেছন পেছন হাঁটতে থাকে, রীতিকে বিরক্ত করতে থাকে। রীতি একটু জোরে হাঁটা শুরু করে। বখাটে ছেলেরা নিজেদের বাইক চালু করে রীতির সামনে এসে দাঁড়ায় আর বলে, আরে সুন্দরী, আমরা তোমাকে কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, আর তুমি হেঁটে হেঁটে চলে যাচ্ছ? এই দুপুরে একা একা হেঁটে যাচ্ছ কেন? আমার বাইকে এসে বসে পড়ো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই। না, দরকার নাই, আমি একা যেতে পারবো, আর আমার হাত পা আছে, তাই কোনো সমস্যা হবে না। যদি বিরক্ত না করেন তাহলে খুশি হব। বখাটে ছেলেরা রীতির হাত ধরে ফেলে আর বলে, তুমি একা একা যেতে পারবে না সেই কথা আমরা জানি, কিন্তু আমাদের সাথে চলো, তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিব। রীতি ওর হাত ছাড়িয়ে নেওয়া ট্রাই করতে থাকে, কিন্তু ওরা জোর করতে থাকে। রীতির রাগ উঠে যায় আর বলে, দয়া করে আমার হাতটা ছেড়ে দেন, আমার লাগছে। আমার আব্বু যদি জানতে পারে আপনাদের অবস্থা কিন্তু খারাপ করে ফেলবে, তাই হাতটা ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। তোমার আব্বু কিচ্ছু করতে পারবে না আমাদের, কারণ তুমি জানো না আমরা কারা। এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরীর লোক, আর তাই কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। মেহরাবের নামটা শুনে রীতির রাগ 2 গুণ বেড়ে যায়, তাই রীতি হাতটা ছাড়িয়ে নেয়, বখাটেদের গালে একটা থাপ্পড় দেয় আর বলে,
শোন, তোরা কার লোক সেটা জেনে আমার কোনো কাজ নাই। তোরা আমার হাতটা ধরলি না, সেই জন্য থাপ্পড় দিয়েছি। আর কি বললি? মন্ত্রী মেহরাব চৌধুরীর কথা? তাহলে ভালো করে শুনে রাখ, আমার কিছু যায় আসে না উনি কে কি করতে পারেন। তোদের মন্ত্রীকে গিয়ে বলে দিবি এই রীতি কাউকে ভয় পায় না, যা এখান থেকে। এমএ, তোর এত বড় সাহস, তুই মেহরাব চৌধুরীর লোকদের গায়ে হাত দিলি? তোকে তো আমার সাহস কতটা সেটা তুই ভালো করে বুঝতে পারবি। শোন, আমার চাচা এই শহরের কমিশনার, তাই এইসব ভয় আমাকে দেখাবি না। আর তুই মেহরাব চৌধুরীর লোক বলে তোকে থাপ্পড় দিয়েছি। নিজে যেমন চরিত্রহীন, তার দলের লোকদের ঠিক তেমনই তৈরি করেছে। রীতি কথাটা বলে চলে যায়। সেই বখাটে ছেলেরা গালে হাত দিয়ে দেখে গাল লাল হয়ে গেছে। রীতি সেখান থেকে একটু হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর মনে মনে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনি নিজে একটা খারাপ মানুষ, তাই আপনার দলের লোকও খারাপ হবে, এটাই স্বাভাবিক। নিজে বিয়ের আসর থেকে বউকে রেখে পালিয়ে গেছেন, আর আপনার দলের লোকজন রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করে। অনেক ঘৃণা করি আপনাকে মেহরাব চৌধুরী, আশা করি জীবনে কখনো দেখা হবে না আমাদের। বখাটে ছেলেরা সেখানে দাঁড়িয়ে থাকে। যার গালে রীতি থাপ্পড় দেয় তার নাম রনি। রনির আশেপাশে থাকা অন্য ছেলেরা বলতে থাকে, বস আপনার গায়ে হাত দিল, মেয়েটার সাহস কত বড় দেখছেন। মন্ত্রী মেহরাব চৌধুরীর লোকের গায়ে হাত দেওয়ার সাহস করেছে এই মেয়ে। মেহরাব ভাইকে বিষয়টা জানাতে হবে, উনি এই মেয়েকে দেখে নেবে। রনি রীতি যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে দেখতে থাকে আর বলে, না, মেহরাব ভাইকে এ বিষয়ে জানানো যাবে না, কারণ সে যদি জানে আমরা কোনো মেয়েকে বিরক্ত করেছি তাহলে আরও রাগ হবে আমাদের উপর। মেহরাব ভাই মেয়েদের অনেক সম্মান করে, তাই এই বিষয়টা জানালে উনি আমাদের দল থেকে বের করে দেবেন। তবে এই মেয়েকে আমি দেখে নেব, ওকে শায়েস্তা কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে, আমি নিজেই ওর জন্য যথেষ্ট। রনি এই কথাটা বলে বাইক স্টার্ট করে দেয়। মেহরাবের দলের লোকেরা এমন অনেক অন্যায় কাজ করে যেটা মেহরাব জানে না, আর সব বিষয়ে খেয়াল রাখাও সম্ভব হয় না। রীতি বাড়ি পৌঁছে যায়, ঘরের ভেতরে ঢুকে দেখে জামিল সাহেব বসে রয়েছে আর সাথে ওনার পুরো পরিবার। রীতি এটা দেখে খুশি হয়ে যায় আর বলে, আরে আঙ্কেল আন্টি, তোমরা কখন আসলে? আম্মু না আমাকে বলেছে আব্বুর বন্ধু আসবে, তাহলে তোমরা? রীতির কথা শেষ হওয়ার মাঝে তুলি এসে রীতিকে জড়িয়ে ধরে আর বলে, কারণ আমি আন্টিকে বলেছি তোকে মিথ্যা কথা বলার জন্য, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি। সত্যি বলে দিলে তো সারপ্রাইজটা থাকতো না, তাই না? তুলিকে দেখে রীতি নিজের খুশি আটকাতে পারছে না। সত্যি তুলি এসেছে। ছোটবেলা থেকে রীতি আর তুলি অনেক ভালো বন্ধু, সব সময় একসাথে থেকেছে ওরা। তবে বড় হওয়ার পর তুলির বাবার দূরে চাকরি হয়ে যায়, তাই তুলিকে সেখানে চলে যেতে হয়। তবে সব সময় ফোনে ওর সাথে কথা হয় রীতির। রীতি বলে, আরে শয়তান, তুই আসবি এই কথাটা আমাকে ফোনে বললি না কেন? তাহলে আজকে ভার্সিটিতে যেতাম না আমি। আচ্ছা বল, কি অবস্থা তোর? আমার অবস্থা সবসময় ভালো থাকে, তবে আরও ভালো থাকার জন্য এবার তোকে সাথে নিয়ে যাব, কারণ সামনে রবিবার আমার বিয়ে, তাই তোকে নিতে এসেছি। তুই যাবি না আমার বিয়েতে? রীতি তুলির কথা শুনে অবাক হয়ে যায়। সামনে রবিবার তুলির বিয়ে, অথচ ও আজকে জানলো? তুলি ওকে কিছু জানাই নাই, সেদিন শুধু বলেছিল ওকে পাত্ররা দেখতে আসবে, এর চেয়ে বেশি কিছু না। তাহলে কথা বিয়ে অবধি গড়িয়ে গেছে। রীতি বলে, তুলি তুই কি বললি? তোর বিয়ে রবিবারে, আর সেই কথা তুই আজকে বললি আমাকে? সেদিন না তোকে পাত্ররা দেখতে এসেছিল? তাহলে হঠাৎ করে বিয়ে কি করে ঠিক হয়ে গেল বল? রীতির কথা শুনে ওর বাবা জামিল সাহেব উত্তর দেয়, আরে রীতিমা, তোমাকে কি বলবো, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্ররা দেখতে এসে বলে ওদের তুলিকে পছন্দ হয়েছে, তারা কাবিন করতে চায়। আমি আর কি বলবো, রাজি হয়ে গেলাম। পাত্র বিদেশে থাকে, আমেরিকাতে, সেখানে চলে যাবে কিছুদিনের মধ্যে, তাই বিয়েটা তাড়াতাড়ি করাতে চাই। কি বলেন আঙ্কেল? তাহলে তো তুলিও চলে যাবে বিদেশে। না, তুলিকে এখন নিয়ে যাবে না, ভবিষ্যতে হয়তো তুলিরও বিদেশ থাকতে হতে পারে। রীতির মন খারাপ হয়ে যায়, কারণ তুলি বিদেশ চলে যাবে। শুধু তুলিই ছিল যার সাথে রীতি নিজের মনের কথা শেয়ার করত। রীতির মন খারাপ দেখে তুলি বলে, আরে আমি এখন যাচ্ছি না, পরে যাব। আচ্ছা চল, এখন তোর রুমে যাই, অনেক কথা রয়েছে, কতদিন পর তোর সাথে দেখা হলো, চল। রীতি আর তুলি নিজেদের রুমে চলে যায়। তুলি একটু বেডে বসে, রীতি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। জামশেদ আর জাহিল সাহেব বেশ ভালো আড্ডা দিতে থাকে। জামশেদ বলে, জামিল তুমি অনেক লাকি, তুলি তোমার একমাত্র মেয়ে, তাকে তুমি নিজ হাতে বিয়ে দিয়ে নিজেকে চিন্তামুক্ত করতে পারবে। মেয়েকে নিজ হাতে বিয়ে দিয়ে তার সুখের সংসার দেখা কতজন বাবার ভাগ্যে থাকে বলো? জামশেদ তার শেষের কথাটা একটু ধীরে বলল, আর সেদিনের ঘটনার কথা মনে পড়ে যায়। আজকে যদি রীতির বিয়েটা ভালো করে হয়ে যেত তাহলে উনি দুই মেয়ের সুখের সংসার দেখে যেতে পারতেন, কিন্তু সব সুখ কপালে সহ্য হয় না। জামশেদের কথা শুনে জামান বলে, দেখেন ভাইজান, জন্ম মৃত্যু বিয়ে এই সব ওপরওয়ালা ঠিক করে, তবে তুলির জন্য ভালো একটা ছেলে পেয়েছি, তাই রাজি হয়ে গেছি। তবে সত্যি রীতির জন্য আমার খারাপ লাগে, কি সুন্দর একটা মেয়ে, বিয়ের পর তার স্বামী তাকে রেখে চলে গেল। সত্যি মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে, কে জানে। ঠিকই বললে তুমি জামান, খুব শখ ছিল নিজের বন্ধুর ছেলের সাথে রীতির বিয়ে দেব, দুই বন্ধুর রিলেশন আরো সুন্দর করব, কিন্তু সব খারাপ হয়ে গেল। ভুলটা আমার, আমি সঠিক মানুষকে বুঝতে দেরি করে ফেলেছি, আর আমার ভুলের জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। রীতি আর তুলি রীতির রুমে আসে। তুলি বেডে বসে, যেহেতু রীতি এই রোদের মধ্যে কলেজ থেকে এসেছে তাই ওয়াশরুমে গোসল করতে যায়। রীতি গোসল শেষে বেরিয়ে আসে। তুলি বলে, কিরে রীতি, তোর কলেজ এখন কেমন চলছে? সেখানে কি নতুন কাউকে পছন্দ হলো?
সত্যি করে বল, কারোর সাথে প্রেম টেম চলছে কিনা? তুলির কথা শুনে রীতি হাসে। ওর জীবনে আবার প্রেম? ওর জীবনে দুঃখ ছাড়া আর কোনো কিছুর জায়গা নাই। তবে কলেজের কথা শুনে মেহেরাবের কথা মনে পড়ে যায়, যার জন্য রীতির মুখের হাসিটা কিছুটা মলিন হয়ে যায়। রীতি বলে, তুলি, সবার ভাগ্য তোর মতো সুন্দর হয় না। কিছু মানুষ শুধু কষ্ট পেতে থাকে সারা জীবন। আর যদি প্রেমের কথা বলিস তাহলে বলবো এসব প্রেম আমার জন্য না। জীবন থেকে প্রেম কথাটা হারিয়ে গেছে। তুলি বুঝতে পারে রীতি একটু কষ্ট পেয়েছে, তাই আর এসব কথা রীতির সামনে তুলতে চায় না। তুলি কথাটা ঘুরিয়ে বলে, রীতি শোন, এসব বাদ দে তো, আয় তোকে আমার জামাইয়ের ছবি দেখায়, চল, বলবি দেখতে কেমন। রীতি আর তুলি অনেক কথা বলছিল। সময়টা দুই বন্ধুর মিষ্টি কথার মধ্যে বিলীন হয়ে যায়। তবে অন্যদিকে মেহরাব নিজের পার্টি অফিসে তার মেম্বারের সাথে বিজি রয়েছে। যদিও ওর মনের মধ্যে এখনও কালকে সেই দেখা সুন্দরী মেয়ের ছবি যায় নাই, তবে নিজের কাজে মনোযোগ দিতে হবে, তাই মেহরাব কাজ নিয়ে বিজি রয়েছে। হঠাৎ করে মেহরাবের ফোন বেজে ওঠে। মেহরাব ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? অদ্ভুত, আমাকে ফোন করে আবার জিজ্ঞেস করছেন কে বলছেন। আমি এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরী বলছি, আর আমি মেহরাব চৌধুরীর একমাত্র কাছের বন্ধু শুভ বলছি। মেহরাব গলা শুনে বুঝতে পারে এই মানুষটা কে। তার কলেজের বন্ধু শুভ। শুভর সাথে মেহরাবের খুব ভালো রিলেশন ছিল। কলেজে তারা একসাথে পড়তো, সেই সুবাদে একে অপরের সাথে পরিচয় হয়। কিন্তু শুভ আমেরিকায় পড়াশোনা করতে চলে যায়, আর মেহরাব রাজনীতিতে জড়িয়ে পড়ে, যার কারণে অনেক দিন ধরে দেখা হয় না তাদের। তবে শুভর সাথে ফোনে যোগাযোগ ছিল, কিন্তু এই নতুন সিম দিয়ে তাকে কল করেছে, তাই চিনতে পারেনি। মেহরাব বলে, কি রে, কি খবর, কি অবস্থা তোর? এতদিন পর ফোন করলি আমাকে, আর এই নাম্বার থেকে কবে থেকে ফোন করা শুরু করলি? তোর না অন্য নাম্বার ছিল? আরে মেহরাব, কি বলবো বল, আমেরিকা থেকে ফিরে এসে এখন নাম্বার বদলে ফেলেছি। আচ্ছা শোন, তুই কোথায় বল, আমি দেশে এসেছি, তোর সাথে দেখা করতে চাই। আর একটা খবর রয়েছে যেটা তোকে দিতে হবে, তাই তোর ঠিকানা বল, তাছাড়া তুই তো এখন মন্ত্রী। শুভর কথা শুনে মেহরাব হেসে ফেলে, পরে ওর পরিষদের ঠিকানা দেয়। অনেক দিন পর দুই বন্ধুর একসাথে দেখা হবে। শুভ পরিষদে পৌঁছে যায়। এখন সে মেহরাবের কেবিনে বসে রয়েছে। যদিও মেহরাব একটা মিটিংয়ে রয়েছে, মেহরাবের সাথে অনেক নেতা রয়েছে, তারা একটা সরকারি কলেজের বিষয়ে কথা বলছে। মেহরাব বলে উঠল, দেখুন, ব্রিজের যে কাজটা রয়েছে তার জন্য আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। আর অপোজিশন পার্টি এই কাজের মধ্যে বাধা দিতে পারে, কারণ এই কাজটা অনেক টাকার বিষয়। সো কেয়ারলেস থাকলে কিন্তু চলবে না। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া সব ঠিক আছে, কিন্তু এই ব্রিজটা বান্দরবনের শহরের সাথে আমাকে যুক্ত করবে, কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে, যার জন্য আপনাকে সেখানে গিয়ে সেই এলাকার মন্ত্রীর সাথে কথা বলতে হবে। বুঝতে পারলাম না, ব্রিজের জন্য আমাকে ওনার সাথে কথা বলতে হবে কেন? ফোন দিলেই তো হয়। আর এটা সরকারি ব্রিজ, এই বিষয়ে কোনো কথা বলার আছে কি? স্যার, সেটা জানি না, তবে সেখানকার কর্মকর্তার সাথে কথা হয়েছে, উনি বলেছেন আপনাকে সেখানে গিয়ে কথা বলতে। মেহরাব কথাটা বুঝতে পারে, তাই সে আর কিছু বলে না। মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরে আসে। তবে কেবিনে এসে শুভকে দেখে মেহরাব বেশ খুশি হয়। এতদিন পর বন্ধুকে কাছ থেকে দেখছে। মেহরাব গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, আরে শুভ, তুই কখন আসলি? সত্যি তোর সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। তবে বডিটা কিন্তু সেই হয়েছে, আমেরিকা থাকার ফল এটা। এটাকে বডি না, ভুঁড়ি বলে। আমেরিকা থেকেও ভুঁড়ি বের হয়ে গেল। আর তোকে দেখ কি সুন্দর, এখনো বডিটা মেনটেন করে চলেছিস। তবে অনেক সময় ধরে অপেক্ষা করেছি, কিন্তু তোর মিটিং শেষ হওয়ার কোনো নামই নাই। আরে কি বলবো তোকে, ওই একটা ব্রিজের কাজ নিয়ে মিটিং করতে হয়েছে। রাজনীতি যে কতটা প্যারা দেয় সেটা যে শুধু রাজনীতি করে সেই বুঝবে। বুঝতে হবে, এই শহরের মন্ত্রী বলে কথা, প্যারা তো একটু থাকবেই জীবনে। তবে সত্যি আমার দেখে খুব ভালো লাগছে, তুই এখন মন্ত্রী। কলেজ লাইফ থেকে রাজনীতি নিয়ে পড়েছিলি, এখন গিয়ে সফলতা অর্জন করতে পারলি। সেটাই, এই রাজনীতির জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কারো কাছে ঘৃণার কারণ হয়ে গেছি। আচ্ছা বল, হঠাৎ করে তোর আমার কথা কিভাবে মনে পড়লো? আর বিদেশ থেকে আসার কারণ কি দেশে, বল এবার শুনি। শুভ ওর কথা শুনে হেসে ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিল। বলল, এই হলো কারণ, আমার বিয়ে রবিবার, সেই জন্য দেশে আসা হয়েছে। আসলে আব্বু আম্মু জোর করে বিয়ে ঠিক করেছে, পরে পাত্রী দেখে আমার পছন্দ হয়েছে, তাই আর দেরি করিনি। আর বয়সও হয়েছে যথেষ্ট, আর কতকাল একলা থাকবো বল, তাই মনে করলাম বিয়েটা করে ফেলি। তবে তুই যাবি আমার সাথে, আজকে তোকে নিতে এসেছি আমি। মেহরাব হাত থেকে কার্ডটা নিয়ে দেখতে থাকে, সত্যি বিয়ের কার্ড। তবে ওর যাওয়ার কথা শুনে বলে, তুই বিয়ে করবি এটা জেনে আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু আমি যেতে পারবো কিনা সেটা জানি না। আমার নতুন একটা কাজ শুরু হয়েছে, ঝামেলা, তাই হয়তো বিয়েতে নাও যেতে পারি। শোন, তোর এসব কথা আমি একদম শুনতে চাই না, তোকে অবশ্যই যেতে হবে আমার বিয়েতে। আর আজকে যেতে হবে বান্দরবানে, মেয়ের বাবা চাকরি করে, সেখানে একটা রিসোর্টে আমার বিয়ে হবে। সবাই ঠিক করেছে একসাথে দুই পরিবার থাকবে, তাই গায়ে হলুদ ছেলে মেয়ের একসাথে হবে, তাই তোকে যেতে হবে। মেহরাব বান্দরবানের কথাটা শুনে ভাবে, ওর সেই ব্রিজের কাজের জন্য সেখানকার মন্ত্রীর সাথে দেখা করতে হবে। তাই যদি বিয়ে খাওয়া হয় আর কাজ হয়ে যায় তাহলে খারাপ হয় না। আর কাজের চাপে অনেকদিন জীবনটা এনজয় করা হয় নাই, তাই সেটাও করা হবে। মেহরাব বলে, আচ্ছা ঠিক আছে শুভ, তোর বিয়েতে আমি যাব, তবে আজকে না, কালকে যাব। আজকে পরিবারের সবাইকে বলতে হবে, আর এখানেও কিছু কাজ রয়েছে, তাই সেটা শেষ করে পরের দিন যাব। ওকে ঠিক আছে, তাহলে তুই কালকে যাবি। আচ্ছা, আমার তো বিয়ে হয়ে গেল, এখন তুই বিয়ে করবি কবে শুনি?
তোর কি কাউকে পছন্দ রয়েছে? সত্যি করে বল, কোনো প্রেম টেম রয়েছে কিনা? শুভর কথা শুনে মেহরাবের রীতির কথা মনে পড়ে যায়। সত্যি বলতে ওর পছন্দ রয়েছে, কিন্তু সেই মেয়েকে সে বলতে পারে নাই তার মনের কথা। আর সে জানেও না রীতির সাথে তার আর কখনো দেখা হবে কিনা। কিন্তু ওই মেয়েটার মুখ আর তার গানের গলা ওর মন জুড়ে রয়েছে। সত্যি মেয়েটাকে এক নজর দেখার পর মেহরাবের পছন্দ হয়ে গেছে। কিন্তু রীতি কি তার ভাগ্যে রয়েছে? মেহরাব বলে, না, আমার কোনো পছন্দ নাই। রাজনীতি করে এখন এইসব প্রেম টেম করার সময় নাই। তবে দেখা যাক ভবিষ্যতে বিয়ে নিয়ে কি হয়। এখন এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা, কোনো সমস্যা নাই, বিয়েতে চল। সেখানে অনেক সুন্দর সুন্দর শালী রয়েছে, তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে তোর পছন্দ হবেই। এবার তোর প্রেম আমি করিয়েই ছাড়বো, এ বলে দিলাম। হ্যাঁ, দেখা যাবে। তবে মেহরাব চৌধুরীকে ইমপ্রেস করতে পারবে এমন মেয়ে পাওয়া এত সহজ না। তবে তোর বিয়েতে আমি যাব, আর সেখানে কিছু কাজ রয়েছে, সেটাও করতে হবে। এতদিন পর তুই আমেরিকা থেকে ফিরে আসলি, একটু আড্ডা না দিলে হয়? ওকে, তাহলে কালকে বান্দরবনে তুই যাবি, আমি অপেক্ষা করব কিন্তু। তাহলে আজকে আমি যাই, এখান থেকে কিছু শপিং করতে হবে, তাই আসি। বাই। কালকে কিন্তু সময় মতো চলে যাবি বলে দিলাম। ওকে, ঠিক আছে, বাই।